আজকে আমরা এমন একটা বিপ্লবী পরিবর্তনের গল্প শুনব যেখানে নৈতিকতার উৎস হিসেবে কোনো বাইরের ঈশ্বরকে সরিয়ে দিয়ে মানুষের ভেতরের বিবেককেই মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছিল। চলুন শুরু করা যায়। ঠিক আর ভুল, এই ধারণাটা আসলে আসে কোত্থেকে? এটা এমন একটা প্রশ্ন যা হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে, আর এটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। ধরুন, প্রায় ৩,০০০ বছর আগে প্রাচীন চীনা রাজবংশগুলোর কাছে এই প্রশ্নের উত্তরটা ছিল বেশ সোজাসাপটা, স্বর্গ। তাদের মতে এই বিশাল মহাবিশ্বের যে নিয়মকানুন, সেটাই ছিল নৈতিকতা আর রাজনীতির শেষ কথা। এটাকে বলা হতো স্বর্গের বিধান। কিন্তু একটা সমস্যা আছে। যদি সেই স্বর্গই চুপ করে থাকে, যদি কোনো স্পষ্ট নির্দেশনা না দেয়, তখন কি হবে? এই গভীর সংকট থেকেই কিন্তু এক নতুন দর্শনের জন্ম হয়েছিল। ভাবুন তো একবার, যখন নৈতিকতার একমাত্র উৎসই নীরব হয়ে যায়, তখন তার ফল কি হতে পারে? এই সংকটময় পরিস্থিতি আসলে এক নতুন পথের দিকে ঠেলে দিয়েছিল। তো শাং রাজবংশের শাসকরা স্বর্গের ইচ্ছা জানার জন্য একটা অদ্ভুত পদ্ধতি ব্যবহার করত, যার নাম ওরাকল বোনস। মানে তারা পশুর হাড়ে গরম লোহা দিয়ে ছ্যাঁকা দিত, তাতে যে ফাটল ধরত সেই নকশা দেখে তারা ভবিষ্যৎবাণী করত। কিন্তু ধীরে ধীরে এটা নেতাদের জন্য একটা সুবিধার জিনিস হয়ে দাঁড়ালো, কারণ কোনো কিছু ভুল হলে বা ভবিষ্যৎবাণী না মিললে সব দায় ওই স্বর্গের ওপর চাপিয়ে দেওয়া যেত। নিজেদের কোনো নৈতিক দায়িত্বই আর থাকত না। বুঝতেই পারছেন, পুরোপুরি অনুমানের ওপর ভিত্তি করে তো আর একটা দেশ চলতে পারে না। যখন শাসকরা নিজেদের সিদ্ধান্তের দায় নিতে চায় না, তখন শাসনের মান তো খারাপ হবেই। আর ঠিক এভাবেই শুরু হয়েছিল এক বিরাট নৈতিক অবক্ষয়ের। এই নৈতিক পতনের সবচেয়ে ভয়ঙ্কর প্রতীক ছিল জুজিও ক্রিম। ভাবা যায়, শাসকরা জনগণের পয়সায় মদের পুকুর আর মাংসের জঙ্গল বানিয়ে চরম বিলাসিতায় ডুবে থাকত, আর এর শেষ পরিণতি যা হওয়ার তাই হয়েছিল, পুরো রাজবংশের পতন। শাং রাজবংশের পতনের পর একটা বিশাল দার্শনিক শূন্যতা তৈরি হল, আর এই শূন্যতায় জন্ম দিল একেবারে নতুন বিপ্লবী ধারণার। ঠিক এই সময় কনফুশিয়ান চিন্তাবিদরা এগিয়ে এলেন। তারা বললেন, থামো, পুরনো উত্তরটা তো আর কাজ করছে না, আকাশের দিকে তাকিয়ে লাভ নেই। তারা নৈতিকতার জন্য সম্পূর্ণ নতুন এক পথের সন্ধান দিলেন। আর এটাই ছিল সেই মোক্ষম মুহূর্ত। তারা বললেন, নৈতিকতার উৎস কোনো চুপচাপ নীরব আকাশে নেই, এটা আছে আমাদের ভেতরেই, খোদ মানুষের প্রকৃতির মধ্যে। সোজা কথায় তারা যেন সেই নীরব ঈশ্বরকে বরখাস্ত করে দিলেন আর আমাদের ভেতরের বিবেকের দিকে তাকাতে বললেন। এটাই ছিল সেই মানবতাবাদী বিপ্লব। আচ্ছা, তাহলে এই নতুন ভিত্তির ওপর কিভাবে একটা গোটা দার্শনিক ব্যবস্থা, অর্থাৎ নিও কনফুসিয়ানিজম গড়ে উঠল? চলুন সেটাই এবার দেখা যাক। নিও কনফিউশন দর্শন অনুযায়ী আমাদের সবার ভেতরেই দুটো শক্তি কাজ করে। একটা হলো রি, আমাদের যুক্তিবাদী ভালোমন্দের বোধ বা নৈতিক সত্তা, আর অন্যটা হলো গি, আমাদের শারীরিক আবেগ, যেমন আনন্দ, রাগ, খিদে, এই সব কিছু। এই দর্শন বলছে আমাদের প্রত্যেকের ভেতরেই জন্মগতভাবে 4টে গুণ থাকে যা আমাদের নৈতিক পথ দেখায়। এগুলো হলো সহানুভূতি, ন্যায়পরায়ণতা, শিষ্টাচার এবং প্রজ্ঞা। এই 4টে মিলেই আমাদের ভেতরের নৈতিক কম্পাসটা তৈরি হয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই 4টে গুণ মিলেই তৈরি হচ্ছে আমাদের বিবেক বা ইয়াংশিম। আর যখন আমরা এই বিবেকের কথা শুনে কাজ করি, সেটাই আমাদের পুণ্য বা দেয়ক হিসেবে ফুটে ওঠে। তার মানে পুণ্য আকাশ থেকে পড়া কোনো জিনিস নয়, এটা আমাদের বিবেকেরই প্রকাশ। তো এই যে ভেতরের কম্পাস, এটা কি শুধু ব্যক্তিগত ব্যাপার? একদমই না। এটাকে একটা গোটা সমাজ, এমনকি রাষ্ট্র চালানোর নীল নকশা হিসেবেও ভাবা হয়েছিল। চলুন দেখি কিভাবে। এই দর্শনের শুরুটা হয় পরিবার থেকে, বাবা মা আর সন্তানের সম্পর্ক দিয়ে, যাকে বলা হয় হিও। এরপর সেটা ছড়িয়ে পড়ে সমাজে, সবার প্রতি সম্মান আর সৌজন্যের মাধ্যমে, যা হলো ইয়ে। আর সবশেষে আসে রাষ্ট্রের প্রতি আনুগত্য বা চোং। কিন্তু এখানে একটা বড় ব্যাপার আছে। এই আনুগত্য কিন্তু অন্ধ আনুগত্য নয়, এটা হলো ন্যায় আর পুণ্যের প্রতি আনুগত্য। যদি শাসক অন্যায় করে, তার বিরোধিতা করাটাই তখন আসল আনুগত্য। এর একটা অসাধারণ বাস্তব উদাহরণ হল সিওলের 4টা বড় গেট। প্রত্যেকটা গেটের নাম রাখা হয়েছে ওই 4টে গুণের একটার নামে। মানে এই দর্শনটা শুধু বইয়ের পাতায় আটকে ছিল না, রীতিমতো শহরের ইট পাথরে খোদাই করা হয়েছিল। তো এই প্রাচীন দর্শন আজকের দিনে দাঁড়িয়েও কেন এত প্রাসঙ্গিক? চলুন এর উত্তরাধিকারটা একটু ঘেঁটে দেখি। অবাক করার মতো ব্যাপার হল, হাজার হাজার মাইল দূরে অনেক পরে পশ্চিমে ইম্যানুয়েল ক্যান্ট নামে এক দার্শনিক প্রায় একই কথা বলেছিলেন। তিনি বলতেন দুটো জিনিস তাকে বিস্ময়ে অভিভূত করে,
মাথার উপরে তারা ভরা আকাশ আর ভেতরের নৈতিক আইন। পূর্ব আর পশ্চিম যেন দুটো আলাদা পথ ধরে একই সত্যে পৌঁছেছিল। নৈতিকতার আসল উৎস মানুষের ভেতরেই। কনফুসিয়াসের একটা দারুণ গল্প আছে। একবার এক ছাত্র তাকে আত্মা নিয়ে জিজ্ঞেস করল। কনফুসিয়াস উত্তরে বললেন, আমরা তো এখনও মানুষকে ঠিকমতো সেবা করতে শিখিনি, আত্মাদের সেবা করব কি করে? ভাবুন একবার, কতটা বাস্তববাদী আর মানবকেন্দ্রিক ছিল তার চিন্তাভাবনা। আরেকবার এক ছাত্র জিজ্ঞেস করল, স্বর্গ কি বলে? কনফুসিয়াসের উত্তরটা ছিল অসাধারণ। তিনি বললেন, স্বর্গ কি কথা বলে? 4টে ঋতু নিজের নিয়মে আসে যায়, সবকিছু জন্মায়, স্বর্গ কি কথা বলে? এই কথাগুলোর মাধ্যমে তিনি পুরনো ধ্যান ধারণাকে পুরোপুরি নাকচ করে দিলেন। বার্তাটা পরিষ্কার, নির্দেশনার জন্য আকাশের দিকে তাকিয়ে থাকার কোনো দরকার নেই। তাহলে এই এত কিছুর আসল উদ্দেশ্যটা কি ছিল? কোনো দেবতাকে খুশি করা বা পরকালের স্বর্গে যাওয়া? না, আসল লক্ষ্যটা ছিল আমাদের নিজেদের ভেতরের আলোটাকে, আমাদের বিবেককে ব্যবহার করে এখানেই, এই পৃথিবীতেই একটা স্বর্গ তৈরি করা, একটা সুন্দর, ন্যায়পরায়ণ আর সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তোলা। এই প্রাচীন দর্শন আমাদের সবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়। আমাদের প্রত্যেকের হৃদয়ে যে তারাটা জ্বলছে, যে নৈতিক কম্পাসটা রয়েছে, আমরা কি সত্যিই সেই তারার আলোয় পথ চলছি? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।